নেপোলিয়ন বোনাপার্ট নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অদম্য বিজেতার ছবি, যিনি গোটা ইউরোপের মানচিত্র নিজের ইচ্ছে মতো পাল্টে দিয়েছিলেন। কিন্তু ঠিক এখানেই একটা খুব গভীর বিতর্কের জন্ম হয়। একজন সামরিক জাদুঘর হিসেবে তার খ্যাতি তো বিশ্বজোড়া, কিন্তু তার এই প্রতিটি যুদ্ধ আর সামরিক কৌশল কি সত্যিই ন্যায় বিচারের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা এই অত্যন্ত আকর্ষণীয় বিষয়টারই গভীরে যাব আর তথ্য উপাত্ত দিয়ে বোঝার চেষ্টা করব ইতিহাসের অন্যতম সেরা এই জেনারেলের এক জটিল নৈতিক উত্তরাধিকারকে। তাহলে মূল প্রশ্নটা হল, নেপোলিয়ন কি আদৌ একজন নৈতিক সেনাপতি ছিলেন? আমরা তো শুধু তার সামরিক বিজয়ের চোখ ধাঁধানো গল্পগুলোই জানি, তাই না? কিন্তু সেই বিজয়গুলো অর্জনের পথটা কি সবসময় ন্যায়সঙ্গত ছিল? আজ আমরা শুধু তার জয়ের খতিয়ান দেখব না, বরং সেই জয়গুলোর পেছনের নৈতিক ভিত্তিটাকে একদম খুঁটিয়ে বিশ্লেষণ করব। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আজকের এই বিশ্লেষণটিকে আমরা মূলত 5টি ধাপে ভাগ করেছি। প্রথমে ন্যায়সঙ্গত যুদ্ধের রূপরেখা, এরপর যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধক্ষেত্রের আচরণ, যুদ্ধ পরবর্তী পুনর্গঠন এবং সবশেষে সেই পরাক্রমশালী সম্রাটের পতন। চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, ন্যায়সঙ্গত যুদ্ধের রূপরেখা। নেপোলিয়নের কাজগুলো মাপার জন্য প্রথমেই তো আমাদের একটা শক্ত তাত্ত্বিক মাপকাঠি দরকার, তাই না? আর এই মাপকাঠিটাই হল জাস্ট ওয়ার থিওরি বা ন্যায়সঙ্গত যুদ্ধতত্ত্ব। জিনিসটা আসলে কি? 4র্থ শতাব্দীতে সেন্ট অগাস্টিন প্রথম এই দার্শনিক মতবাদের কথা বলেন। এর মূল কথা হল, যে কোনো রাষ্ট্র যেন নিছক ক্ষমতা দখল, সহিংসতা বা ধ্বংসলীলার জন্য যুদ্ধ শুরু না করে। যুদ্ধ কেবল তখনই হওয়া উচিত যখন সেটা ন্যায় বিচারের জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায়। এই পুরো তত্ত্বটাকে খুব সুন্দরভাবে 3টে পর্যায়ে ভাগ করা যায়। জাস অ্যাড বেলাম মানে যুদ্ধ শুরুর কারণটা কতটা যৌক্তিক, জাস ইন বেলাম অর্থাৎ যুদ্ধ চলাকালীন আচরণ কতটা মানবিক, আর জাস পোস্ট বেলাম মানে যুদ্ধ পরবর্তী নীতি। এই 3টে চেকলিস্ট দিয়েই আজ আমরা ফরাসি সম্রাটের অভিযানগুলো মেপে দেখব। এবার দ্বিতীয় পর্ব, যুদ্ধের প্রস্তুতি বা জাস্ট অ্যাট বেলাম। রণাঙ্গনে নামার আগে নেপোলিয়নের যুক্তিগুলো কতটা নৈতিক ছিল? যুদ্ধ শুরুর আগে কিন্তু 6টা সুনির্দিষ্ট নির্দেশিকা মানতেই হয়। এগুলো হলো একটা ন্যায়সঙ্গত কারণ থাকা, বৈধ কর্তৃত্ব হওয়া, উদ্দেশ্য ভালো হওয়া, সব ধরনের শান্তিপূর্ণ আলোচনা ব্যর্থ হওয়ার পর একে সর্বশেষ উপায় হিসেবে বেছে নেওয়া, জেতার একটা বাস্তবসম্মত সম্ভাবনা থাকা, আর আনুপাতিকতা মানে ক্ষতির চেয়ে শান্তির পরিমাণ বেশি হওয়া। এগুলো পূরণ হলেই বলা যায় যুদ্ধটা নৈতিকভাবে শুরু হয়েছে। এখন নেপোলিয়নের ক্ষেত্রে আমরা এক অদ্ভুত দ্বৈতরূপ দেখতে পাই। একদিকে অস্টালিটসের যুদ্ধে থার্ড কোয়ালিশনের বিরুদ্ধে তার আগাম আক্রমণ ছিল ন্যায়সঙ্গত কারণে দারুণ একটা উদাহরণ, কারণ শত্রুরা আগের থেকে সংঘবদ্ধ হয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, তাই আত্মরক্ষার্থে তাকে আগে আঘাত হানতে হয়েছিল। কিন্তু অন্যদিকে 1803 সালে তিনি অ্যামিয়েন্স শান্তি চুক্তি লঙ্ঘন করে বসেন। মানে তিনি যুদ্ধকে সর্বশেষ উপায় হিসেবে নেননি, উল্টো একটা কার্যকর শান্তি চুক্তি ভেঙেছিলেন। এটা পরিষ্কারভাবে একটা বড় নৈতিক ব্যর্থতা। এবার আসা যাক তৃতীয় পর্বে, যুদ্ধক্ষেত্রের আচরণ বা জাস ইন বেলো। 1805 সালের সে বিখ্যাত অস্টালিটসের যুদ্ধই হতে পারে আমাদের সবচেয়ে বড় পরীক্ষাগার। যুদ্ধ চলাকালীন সময়ে 2টো খুব কড়া নিয়ম মানতে হয়। প্রথমটা হলো ডিসক্রিমিনেশন বা বৈষম্য। সোজা কথায় সামরিক আর বেসামরিক মানুষদের মধ্যে পার্থক্য করতে হবে, সাধারণ নাগরিকদের গায়ে আঁচড়টিও লাগতে দেওয়া যাবে না। নেপোলিয়ন কিন্তু প্রত্যন্ত প্রেটসিন হিলে যুদ্ধ করে সাধারণ মানুষের প্রাণহানি একদম এড়িয়েছিলেন, যা দারুণ একটা নৈতিক সাফল্য। আর দ্বিতীয় নিয়মটা হলো আনুপাতিকতা, মানে প্রতিপক্ষের ওপর কোনো অপ্রয়োজনীয় বা অতিরিক্ত সহিংসতা করা যাবে না। কিন্তু ঠিক এখানেই ঘটেছিল ইতিহাসের এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা। রুশ সৈন্যরা যখন পরাস্ত হয়ে পিছু হটছে, নেপোলিয়ন তখন নির্দেশ দিলেন বরফ ঢাকার হ্রদের উপর সরাসরি কামান দাগাতে। সেই বরফের উপর দিয়েই আহত আর ক্লান্ত সৈন্যরা পালাচ্ছিল। গোলাবর্ষণে বরফ ভেঙে বহু সৈন্য হিমশীতল পানিতে ডুবে মারা যায়। একবার ভাবলেই শিউরে উঠতে হয়। একজন পরাজিত ও পলায়নরত দুর্বল শত্রুর উপর এমন নৃশংস আক্রমণ ছিল আনুপাতিকতা নিয়মের একটা চরম আর নিষ্ঠুর লঙ্ঘন। 4র্থ পর্ব,
যুদ্ধ পরবর্তী পুনর্গঠন বা জাস্ট পোস্ট বেলাম। বিশাল সব বিজয় অর্জনের পর নেপোলিয়ন পরিস্থিতি সামলেছিলেন কিভাবে? বেশ আকর্ষণীয় ব্যাপার হল যুদ্ধ পরবর্তী নৈতিকতার এই পরীক্ষায় নেপোলিয়ন দারুণভাবে পাস করে গিয়েছিলেন। অস্টালিচের রক্তক্ষয়ী বিজয়ের পর তিনি প্রেসবুর্গের চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে একটা আনুষ্ঠানিক, প্রকাশ্য এবং আইনগত সমঝোতায় আসা হয়, যা থার্ড কোয়ালিশনের সাথে তাৎক্ষণিক রক্তপাতের অবসান ঘটায়। এমন প্রকাশ্য চুক্তিতে আসাটা কিন্তু জাস্ট ওয়ার থিওরির একটা বড় শর্ত পূরণ করে। আর শুধু শান্তি চুক্তিই নয়, ঘরের ভেতরে ফ্রান্সে তিনি বেশ কিছু যুগান্তকারী সংস্কার করেছিলেন। ঐতিহাসিক নেপোলিয়ানিক কোড, 1801 সালের কনকর্ডেট, যা ধর্মীয় দ্বন্দ্ব মিটিয়েছিল। দেশ জুড়ে ৮৩টি সুশৃঙ্খল প্রশাসনিক বিভাগ, একটা ন্যাশনাল ব্যাংক আর শিক্ষার প্রসারে দেশব্যাপী পাবলিক স্কুল। ফরাসি বিপ্লবের সে চরম অরাজকতার পর ফ্রান্সে স্থিতিশীলতা আর আধুনিকতার ছোঁয়া এনেছিল এই অসাধারণ কাজগুলোই। সবশেষে পঞ্চম পর্ব, সম্রাটের পতন। এত বিজয়ের পরও কিভাবে ক্রমাগত সামরিক উচ্চাকাঙ্ক্ষাই এই পরাক্রমশালী সম্রাটের পতনের কারণ হয়ে দাঁড়াল? ব্রিটিশ অর্থনীতিকে একেবারে শ্বাসরুদ্ধ করার জন্য নেপোলিয়ন কন্টিনেন্টাল ব্লকেড বা মহাদেশীয় অবরোধের মতো একটা চরম কৌশল নিয়েছিলেন। কিন্তু সত্যি বলতে কৌশলটা পুরোপুরি বুমেরাং হয়ে দাঁড়ায়। পর্তুগাল এটা মানতে না চাওয়ায় তিনি স্পেনে উপদ্বীপের যুদ্ধে জড়ালেন, আর এই অবরোধ কার্যকর করতে গিয়েই শুরু করলেন সেই ভয়াবহ রুশ অভিযান। এই অবিরাম যুদ্ধগুলোই মূলত তার বিশাল সেনাবাহিনী আর লজিস্টিক সাপোর্টকে তিল করে শেষ করে দিয়েছিল। 1815 সালে এলবা দ্বীপের নির্বাসন থেকে নেপোলিয়নের দুঃসাহসিক প্রত্যাবর্তনের পর পরিস্থিতি কতটা ভয়ানক ছিল তা মিত্রবাহিনীর এই বিশাল সেনা সমাবেশ দেখলেই বোঝা যায়। হিল, উক্সব্রিজ, পির্চ, থিয়েলম্যানের মতো হেভিওয়েট সেনাপতিদের অধীনে হাজার হাজার মিত্রবাহিনীর সৈন্য চারপাশ থেকে ধেয়ে আসছিল নেপোলিয়নকে চিরতরে থামিয়ে দেওয়ার জন্য। আর এই সৈন্য অনুপাতটা সত্যি চমকে দেওয়ার মতো, 7:4। তার মানে ওয়াটারলোর যুদ্ধে নেপোলিয়নকে প্রায় দ্বিগুণ সংখ্যক শত্রুর মুখোমুখি হতে হয়েছিল। এত বিশাল বাহিনীর বিপরীতে দাঁড়িয়ে নেপোলিয়ন বাধ্য হয়েছিলেন মরিয়া হয়ে অত্যন্ত তড়িঘড়ি করে একটা আক্রমণাত্মক কৌশল বেছে নিতে, কারণ চুপচাপ বসে থাকার মতো সময় তার একদমই ছিল না। ওয়াটারলু সেই কুয়াশাচ্ছন্ন ও বিভীষিকাময় পরিবেশে নেপোলিয়ন কিছু মারাত্মক কৌশলগত ভুল করে বসেন। এমনিতেই সৈন্য কম, তার ওপর তিনি সেনাদলকে দুভাগ করার বিশাল এক ঝুঁকি নিলেন। সেনাপতি গ্রুচিকে দিলেন একদম অস্পষ্ট আর সাংঘর্ষিক কিছু নির্দেশ, আর শত্রুকে তাড়া করার ক্ষেত্রে তার সেই চিরচেনা বিদ্যুৎগতি আর শক্তির অভাবও ছিল খুব স্পষ্ট। যুদ্ধক্ষেত্রের এই ভুলগুলোই চূড়ান্তভাবে ফরাসি সম্রাটের পতন নিশ্চিত করেছিল। পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। নেপোলিয়নিক কোড বা আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গড়ার মতো অসামান্য রাষ্ট্রীয় অবদানগুলো কি তার সামরিক জীবনের ধ্বংসাত্মক সংঘাত আর নৈতিক ব্যর্থতার প্রায়শ্চিত্ত করতে পারে? তার প্রশাসনিক মেধা নিয়ে তো কোনো সন্দেহই নেই, কিন্তু ক্ষমতার এই লড়াইয়ে যে অগণিত মানুষের প্রাণ গেল, ইতিহাস কি তাকে কখনো পুরোপুরি ক্ষমা করবে? আজকের মতো এই গভীর চিন্তার খোরাকটাই রেখে গেলাম, যা হয়তো ইতিহাসের এই জটিল অধ্যায়টিকে একদম নতুনভাবে বুঝতে সাহায্য করবে।